এখন এই গ্রাউন্ডের রেসপেক্টে যদি আমি কন্ট্রোল ম্যাপ আঁকতে চাই, তাহলে কি এই সাপোজ আমি 5 ফিট উপরে একটা কন্ট্রোল ম্যাপ আঁকবো, 5 ফিট উপরে গ্রাউন্ড থেকে, তাহলে কি এই পাহাড়ের চারিদিকে, এই হিলের চারিদিকে কি 5 ফিট হাইটে কোন কোন পয়েন্ট আছে, সেইগুলোকে আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে চারি সাইডেরই যে যে পয়েন্ট আছে এগুলোকে আমরা আইডেন্টিফাই করে তারপরে এদেরকে জয়েন করে দিলেই হয়ে যাবে কি 5 ফিট হাইটের কন্ট্রোল। কথা ক্লিয়ার? একইভাবে যদি 10 ফিট হাইটে উঠি, তাহলে একইভাবে চারি সাইডে একটা লাইন পাবো না এরকম? এটা হলো 10 ফিট হাইটের কন্ট্রোল। একইভাবে ধরো 15 ফিট হাইটে উঠলাম, চারি সাইডে একটা কন্ট্রোল পেলাম, আবার গ্রাউন্ডে একটা কন্ট্রোল পাবো একই রকম ভাবে। তাহলে এইগুলো একসাথে রিপ্রেজেন্ট করাকেই বলা হচ্ছে কি কন্ট্রোল ম্যাপ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সাপোজ এটা 0 ফিট, এটা 5 ফিট, এটা 10 ফিট, এটা 15 ফিট, এটা দিয়ে বোঝাচ্ছে কি এটা একটা হিল, আস্তে আস্তে উঁচু হচ্ছে। আমার কথা কি ক্লিয়ার নাকি? তো বুঝতে পারতেছি। জেনারেলি হিলি এরিয়াতে আমরা কন্ট্রোল ম্যাপিং করে থাকি। এটা দিয়ে চাইলে আমি পরে ভলিউমও ক্যালকুলেশন করতে পারি, যে ধরো ধরো আমি যখন কন্ট্রোল একটা গ্রাফ আঁকবো, তখন এই আগের দিন যেটা মেথড দেখছিলাম না আমরা, যে পিজময়েডাল রুল বা অন্যান্য যেসব রুল আমাদের সার্ভেইং আমরা শিখছি, ধরো এটার এরিয়া তুমি বের করলা, এটার এরিয়া যখন ম্যাপ আঁকলা সেখানে তো প্লেনিমিটার ধরে অথবা গ্রাফে যদি আঁকো গ্রাফের ঘর গুনে গুনে আমি চাইলে এরিয়াটা বের করে ফেলতে পারবো, এটা বের করতে পারবো, তারপরে এই এরিয়াটা বের করতে পারবো, তারপরে এই যতগুলো সেকশন আছে বের করতে পারবো। তারপরে কি এই যে এইগুলোর প্যারালাল এরিয়া এবং মাঝখানের ডিস্টেন্স তো আমরা জানি। ধরো এখানে এখানে 5 ফিট, গ্রাউন্ডে যেটা হবে সেটা এখানে 5 ফিট করে। এরপরে তুমি প্রিজময়েডাল রুল অথবা ট্রাপিজয়েডাল রুল দিয়ে ভলিউম বের করে ফেলতে পারবে না চাইলে? আমার কথা ক্লিয়ার? প্রিজময়েডাল রুল দিয়ে বা ট্রাপিজয়েডাল রুল দিয়ে আমরা ভলিউম বের করে ফেলতে পারবো না চাইলে? জি স্যার। জি স্যার, পারবো। যেমন ধরো এটা A1, এটা ধরলাম A2, এটা ধরলাম A3, এটা ধরলাম A4। এগুলো ধরো তুমি প্রত্যেকটা কন্ট্রোল যখন ম্যাপে আঁকবা তখন ওর গ্রিড গুনে গুনে ওটার এরিয়া কত পেয়ে যাবা। এই এক একটা গ্রিডের গুনে গুনে একটা গ্রিডের এরিয়া কত সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পুরো এরিয়া পেয়ে যাবা ওই কন্ট্রোলের ভিতরে কত আছে। অথবা ওই যে যদি তোমার কাছে প্লেনিমিটার থাকে ল্যাবে, প্লেনিমিটার ঘুরাইলেই পেয়ে যাবা। অথবা যদি অটো ক্যাডে হয়ে যায় তাহলে অটো ক্যাডে অটো এরিয়া পাওয়া যায়, যে ওইটার মধ্যে এরিয়া কত আছে বের করে ফেলা যায়। তো যাই হোক, এই এরিয়া গুলা পাওয়ার পরে এরপর এখানে যদি 4টা এরিয়া, তাহলে আমার কি হবে, আমি যদি প্রিজমাটাল রুল অ্যাপ্লাই করি 3টা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। D/3 A1 প্লাস 4 ইন্টু মাঝখানেরটা 4 ইন্টু A2 প্লাস A3। তাহলে আমার এইখান থেকে এইটুকু হইলো, বাকি থাকলো উপরের টুকু, ওইটার জন্য হবে হলো প্লাস D/2 ক্যাপিটাল রুল A3 প্লাস A4, তাই না? এটা কি সবাই ক্লিয়ার? না বুঝলে বলো, আবার বোঝাই। স্যার আরেকবার একটু বলো। হ্যাঁ, কারণ আমি তাহলে আবার বোঝাচ্ছি, দাঁড়াও। ধরো একটা কন্ট্রোল ম্যাপ মানে কি, যে আমি একটা হিল ধরলাম, এই যে হিল, এই হিলের কন্ট্রোল ম্যাপ মানে কি বোঝাচ্ছে তোমার, যে যদি তুমি গ্রাউন্ডের রেসপেক্টে মাপো, একো কন্ট্রোল ম্যাপ করলে কি গ্রাউন্ড বরাবর তো চারিদিকে এই কি বলে, তুমি এরকম একটা চারিদিকে সব মানে গ্রাউন্ড বরাবর একটা পাহাড়ের চারিদিকে যদি তুমি সব পয়েন্ট গুলো জয়েন করো তাহলে একটা এই বরাবর একটা কন্ট্রোল পাবা। ধরো 5 ফিট গ্যাপ করে করে তুমি উঠতেছো, তাহলে উপরেও তোমার কি 5 ফিট গ্যাপ দিয়ে দিয়ে যদি ওঠো,
তাহলে উপরেও কি তোমার এরকম 5 ফিট উপরে তুমি এরকম একটা কন্ট্রোল পাবা। এরপরে ধরো এখানে আরো 5 ফিট উপরে তুমি চারি সাইড একটা কন্ট্রোল লাইন পাবা। আরো 5 ফিট উপরে চারি সাইড একটা কন্ট্রোল লাইন পাবা। এরপরে ধরো এই টপের এই পয়েন্টটা পাইলা। তাহলে তোমার এই তুমি 5 ফিট করে করে ডিস্টেন্স দিচ্ছ, এই ডিস্টেন্সটা আমি ধরতেছি ডি। এটা ডি, এটা ডি, এটাও ধরলাম আমি ডি, অথবা অন্য কিছু হইতে পারে ডি। আমি ধরলাম একই ডিস্টেন্স, ওরা আলাদা আলাদা ডিস্টেন্স হলে তো আলাদা আলাদা বের করতে হবে। তো আমার যেটা কাজ হলো, আমি তো কন্ট্রোল ম্যাপটা তো পেয়ে গেলাম, এটা তো তুমি একটা গ্রাফের উপর ভিতরে আঁকবা, অথবা যাতে খুশি আঁকলা। তাহলে কি পাবা, নিচে একটা পাবা, এরপরে আরেকটা পাবা, তার ভিতরে আরেকটা পাইলা, তার ভিতরে আরেকটা পাবা, তার ভিতরে একটা পয়েন্টের মতো পাবা, তাই না? বুঝা গেছে? জি স্যার, এটা হ্যাঁ, এই যে সবচেয়ে নিচেরটা ধরো এই যে, তারপরে তুমি এইটা, এরপরে হলো এইটা, এরপরে আরেকটা, কয়টা, চারটা না, একটা দুটো তিনটা চারটা, ভিতরে একটা পয়েন্টের মতো। তাহলে তোমার এটা হলো কত, ধরো 0, এটা 5 ফিট, এটা 10 ফিট, এটা 15 ফিট, ভিতরেরটা হলো 20 ফিট, এই পয়েন্টটা হলো 20 ফিট। তাহলে এই যে কন্ট্রোল ম্যাপটা যে তুমি যত একটা গ্রাফে আঁকতেছো, তাহলে এইখানে তুমি চাইলে, ধরো একটা গ্রাফের মধ্যে কি থাকে, বক্স বক্স করা থাকে না, এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষর বক্স থাকে না এরকম? হ্যাঁ, তাহলে তুমি চাইলে কি, তুমি ধরো এটা তোমার হলো কন্ট্রোল ম্যাপ, একটা কন্ট্রোল ম্যাপ, এটা হলো একটা কন্ট্রোল ম্যাপ। তাহলে এটার এরিয়া কত, তোমার একটা বক্সের এরিয়া জানতে হবে, একটা বক্সের এরিয়া জানতে হবে। ধরো এই বক্সটার এরিয়া তুমি জানো, ধরলাম আমি এটা স্মল এ, এই সাইড স্মল এ, এই সাইড হলো স্মল বি। তাহলে একটা বক্সের এরিয়া কত, এ ইন্টু বি না? হ্যাঁ, এরপরে তোমাকে বক্স কাউন্ট করতে হবে, কয়টা বক্স আছে এখানে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আহ আটটা, এটা এটা মিলে ধরলাম 9টা, এইটা এটা এইটা এটা মিলে ধরলাম 10টা, এই তিনটা মিলে ধরলাম কত, এই এটা এটা আর এটা মিলে ধরলাম 11টা, এটা আর এটা মিলে ধরলাম 12টা, 12 12.5-এর মতো। যাই হোক, নাম্বার অফ বক্স তোমাকে কাউন্ট করতে হবে, 12 12.5 বা যা যেভাবে ধরো না কেন, নাম্বার অফ বক্স দিয়ে গুণ করলে কি টোটাল এরিয়া পেয়ে গেল না তুমি, অ্যাপ্রক্সিমেটলি আর কি। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে? বুঝছো? হুম, রেকর্ড জি কি স্যার। হচ্ছে নাকি? আমার আবার কিন্তু আমার ইসে রেকর্ড হয় না, তোমরা কি যদি কেউ রেকর্ড করতে চাও রেকর্ড করতে পারো। জি স্যার, আমি হচ্ছে। স্যার তাহলে রিকোয়েস্ট দিয়েছিলাম। ওকে, আমার এই ক্লাউড একটু প্রবলেম আছে। যাই হোক, এটা কি বুঝছো তাহলে একটা, এখান থেকে কন্ট্রোল ম্যাপ দিয়ে কিভাবে এরিয়া বের করে একটা কন্ট্রোলের? একদমই সিম্পল, একটা বক্সের এরিয়া বের করবা, তারপর কতগুলো বক্স ওর মধ্যে আটকা পড়ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলেই তো টোটাল এরিয়া পেয়ে গেলা, তাই না? জি স্যার। তো এইভাবে প্রত্যেকটা কন্ট্রোলের এরিয়া বের করা হলো। ধরলাম আমি এটা হলো A1, এটা হলো A2, এটা হলো A3, এটা হলো A4। একদম টপে একবার ভার্টেক্স হলে হইলো, না হলে এই জায়গায় ধরলাম আমি A5। কথা ক্লিয়ার? একদম টপে যে এরিয়াটা, এখানে একটা পয়েন্ট হয়তো বা অন্য কোনো এরিয়া হলো হইলো হইলো। তো যাই হোক, এটা যে পাইলাম, তাহলে আমি এখানে কয়টা কয়টা কোঅর্ডিনেট, কয়টা এরিয়া পাইলাম, একটা দুটো তিনটা চারটা পাঁচটা। তো এইখানে চাইলে আমি সরাসরি কি, যেহেতু পাঁচটা এরিয়া, সরাসরি আমি কি করতে পারবো, ভলিউম বের করে ফেলতে পারবো না?
যে d/3, পাঁচটা যেহেতু শুরুরটা আর শেষেরটা একসাথে যোগ করে দিব, তারপরে 2 ইন্টু প্লাস 2 ইন্টু জোড়গুলা a2, 2 না সরি 4 ইন্টু মনে হয়, তাই না? 4 ইন্টু এটা 4 ইন্টু a2 a4 প্লাস 2 ইন্টু a3। মনে পড়ে প্রিজময়েডাল রুল? আগের দিনে তো দেখছিলাম এটা। জি স্যার। প্রিজময়েডাল রুল অ্যাপ্লাই করে বের করে ফেলবো। এখন আগেরটা মানে কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে না চারটা আছে, তাহলে প্রথম তিনটা নিয়ে কি করবা? প্রিজময়েডাল রুল অ্যাপ্লাই করবা, লাস্টেরটা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করবা। বুঝো নাই? ধরো একটা পাহাড়ের তুমি কন্ট্রোল পাইছো হলো, তোমার কাছে চারটা কন্ট্রোল আছে ধরো, এইদিকে বরাবর একটা কন্ট্রোল, এই দিক বরাবর একটা কন্ট্রোল, কন্ট্রোল ম্যাপে চারটা কন্ট্রোল আছে। এই একটা ধরলাম, এই একটা, বা একদম টপের কাছাকাছি হয়তো পাইছো। ধরো এটাই আছে, এখানে একটা ছোট কন্ট্রোল। তাহলে কি এটা ধরো a1, এটা a2, এটা a3, এটা a4, মাঝখানের গ্যাপ গুলো আমি ধরতেছি ডি ডি ডি। তাহলে বিজোড় বিজোড় এখানে তো চারটা হয়ে গেল, তাহলে তিনটা দিয়ে তুমি প্রিজমাটাল অ্যাপ্লাই করতে পারবা। d/3 শুরুটা এবং লাস্টেরটা, এখানে লাস্ট কোনটা a3 প্লাস 4 ইন্টু জোড় গুলা, আর বিজোড় তো আর কিছু নাই, তো এটা a2। এটা গেল ফার্স্ট পার্ট, এখান থেকে এইটুকুর ভলিউম, প্লাস বাকিটুকুর জন্য হলো ট্রাপিজয়েডাল রুল d/2 a3 প্লাস a4। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে চাইলে ভলিউম বের করে ফেলতে পারবেন, অ্যাপ্রক্সিমেট ভলিউম, এটা একবারে 100% অ্যাকুরেট হবে তা না। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। হুম। জি স্যার। স্যার এটা ক্রস সেকশন সেম হইলে এটা করা যায় না, নাকি আলাদা হইলেও করা যায়? না, ক্রস কারণ সেকশন পাহাড়ের ক্ষেত্রে ক্রস সেকশন আলাদা থাকবে না? ক্রস সেকশন তো আলাদাই থাকে সবসময়, প্যারালাল হইতে হবে, খালি প্যারালাল হইতে হবে, এটা হলো মূল শর্ত। ক্রস সেকশন তো একই হলে তো তাহলে তো সিলিন্ডার হয়ে গেল। রিয়েল কেসে যে ভলিউম তোমাদের সার্ভেইং এ যে ভলিউমের ম্যাথ গুলা করছিল, সবই তো তোমার ক্রস সেকশন আলাদা ছিল। আগে জি তোমরা স্যার, এটা ওই ট্রাফিক কি বলে ওই যে কি বলে তোমার ওই যে দিয়ে কি বলে, আরে ওই যে ধরো সাপোজ ট্রাফিজিয়াম। লেভেল সেকশন করছিল এরকম, এইভাবে গেছিল। এটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, যে এইখানে একরকম সেকশন, এদিকে যে হয়তো স্লোপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্যারালাল ছিল। পাপাস থিওরাম বলে মনে হয় একটা, এটারে ভলিউমের একটা থিওরাম আছে, পাপাস থিওরাম। পাপাস থিওরাম হলো যে এই সাইডে এই দুটো প্যারালাল হইতে হবে, ক্রস সেকশন আলাদা হইতে পারে, এরিয়া সেম ডিফারেন্ট হবে, কিন্তু তোমার প্যারালাল হবে। এটা হলো মূল সত্য। বুঝতে পারছি স্যার। বোঝা গেছে? কারো জি কোনো স্যার। কনফিউশন এটা নিয়ে? তাহলে চাইলে কন্ট্রোল ম্যাপ ইউজ করে তুমি ভলিউমও বের করে ফেলতে পারবা, ঠিক আছে? আবার আরো একটা নিয়ম আছে, সেটা হলো তোমার স্পট লেভেল। স্পট লেভেল এগুলো সব অ্যাপ্রক্সিমেট মেথড। স্পট লেভেল দিয়ে কিভাবে বের করে? ধরো কন্ট্রোলে তো আমরা এরকম গ্রিড ফর্ম করতেছি, ফিল্ডে গ্রিড ফর্ম করতেছি না? তো এই গ্রিডের নিয়মই হলো গ্রিড ফর্ম করে কন্ট্রোল বাড়ানো। গ্রিডের চারটা কর্নারের রাইজ কত বা ফল কত, সেটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করে বের করতে হবে। চারটা কর্নারের ধর আমি একটা নিয়ে দেখলাম, যে একটা গ্রিডের চারি সাইডের এখানে রাইজ
রাইজ কত, ফল কত, চারি সাইডে সেই ভ্যালুগুলো আমাদের লাগবে। আর এটার বেজ এরিয়াটা লাগবে। বেজ এরিয়া তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই পেয়ে যাবো। বেজ এরিয়াটা আমি ধরলাম এ। তাহলে এই অংশটুকুর ভলিউম হবে হলো, এই অংশটুকুর ভলিউম হবে হলো তোমার বেজ এরিয়া ইন্টু অ্যাভারেজ হাইট। তার মানে কি h1 প্লাস h2 প্লাস h3 প্লাস h4 হোল ডিভাইডেড বাই 4। কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না স্যার। এইভাবে সব পোর্শনের ভলিউম বের করে যোগ করে দিলেই অ্যাপ্রক্সিমেট ভলিউম পাবো আর কি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রাইজ হইলে উঁচু জায়গা, রাইজ হলে আমরা প্লাস ধরবো, ফল হইলে ধরবো কি মাইনাস। তার মানে ভলিউম কিন্তু মাইনাসও আসতে পারে। মাইনাস দিয়ে কি বোঝাবে বলো তো? আমাদের এখানে হচ্ছে আরো ফিল করতে হবে। মাইনাস মানে এখন হলো মানে ফল ফল মানে হয়েছে। বেশি নিচু, তার মানে ফিল করতে হবে কতটুকু ভলিউম। আর যদি প্লাস আছে তাহলে বুঝবা যে আরো মাটি কেটে সমান করতে হবে। যে লেভেলের সাপেক্ষে তুমি মাপতেছো, গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে এটা বেশি আছে, কাটতে হবে, তাহলে প্লাস আসবে। আর যদি এমন হয় যে না, কোনো কোনো পোর্শনে মাইনাস আসছে, তাহলে বুঝতে হবে ওই পোর্শনে কি ফিল করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এটা হলো স্পট লেভেলের ম্যাথ। স্পট লেভেলের ম্যাথ। কারো কোনো কনফিউশন থাকলে বলো। এইভাবে আমরা প্রত্যেক গ্রিড গ্রিড বের করে যোগ করে দিলে টোটাল ভলিউম পেয়ে যাবো। কনফিউশন আছে কোনো? স্যার এরকম গ্রিডটা কোথায় থাকে? বুঝলাম আসতেছি, না গ্রিড স্যার। গ্রিড মেথডেই তো আমরা করব। গ্রিডটা তো আমরা ফিল্ডেই ক্রিয়েট করব। ক্রিয়েট করে তারপরে কি করব আমরা, ওই বিভিন্ন গ্রিডের বিভিন্ন কর্নারে কর্নারে রিডিং নিব। তো যাই হোক, এখন দেখি আমরা। এখন যদি আমাদের উঁচু নিচু, জেনারেলি আমরা সমতলে কিন্তু কন্ট্রোল করব না, করব কিসে? উঁচু নিচু জায়গা যেখানে বেশি। তো এই যে ধরো একটা ফিল্ডে উঁচু নিচু জায়গা আছে, তুমি সেখানে কি করতে হবে, একটা এরকম একটা দুটো মেথড আছে। একটা আসলে যে এরকম গ্রিড ফর্ম করা হয় ফিল্ডে, আর একটা হলো যে কোনো একটা সেন্টারের সাপেক্ষে, ধরো তুমি পাহাড়ের ক্ষেত্রে তো এটা বানাইতে গেলে অনেক কষ্ট হবে, তাই না? পাহাড়ের ক্ষেত্রে হয় কি, ধরো তুমি এটার সেন্টার ধরে নিলা, এর সাপেক্ষে একটা স্টিক বাই টাইপের কিছু ঝুলায় তুমি কি, ধরো 5 ফিট চারিদিকে, 5 ফিট দূরে দূরে রিডিং নিলা, 10 ফিট দূরে দূরে রিডিং নিলা, আবার কি ধরো 15 ফিট দূরে দূরে রিডিং নিলা। তো সেটা হলো একটা সেন্টারের সাপেক্ষে চারিদিকে যাওয়া হয়। এটা হলো রেডিয়াল মেথড। চারিদিকে রিডিং নেওয়া মানে খালি এদিকে না, এই সব দিকে রিডিং নেওয়া হয়। তাহলে এটা হলো একটা সেন্টারের সাপেক্ষে তুমি ধরো চারিদিকে সব বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রিডিং নিলা। কথা ক্লিয়ার? আবার এইভাবে এইভাবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রিডিং নিলা, এইদিকেও বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রিডিং নিলা, নিয়ে ইকুয়াল এলিভেশন গুলো এরকম জয়েন করে দিলেই কন্ট্রোল ম্যাপ হয়ে যাবে। বোঝা গেল নাকি? এটা বুঝছো? জি স্যার। আমি আবার বলতেছি, ধরো এই যে তুমি এই পয়েন্টটারে তুমি বেস করে এর সাপেক্ষে একটা মেজারমেন্টের এক স্টিক আছে বিভিন্ন রকম, তো সেটা দিয়ে তুমি বিভিন্ন 5 ফিট, আবার এইদিকে বিভিন্ন দূরে দূরে এরকম রিডিং নিলা। এই একই কাজটা আবার তুমি কি এইভাবে আবার এইদিকে ঘুরাই নিলা, আবার এদিকে ঘুরাই নিলা, আবার এদিকে ঘুরাই নিলা, বিভিন্ন দিকে দিকে নিয়ে তুমি এটাকে যদি ইকুয়াল যে এলিভেশন গুলা, সেই পয়েন্ট গুলো যদি তুমি জয়েন করো, তাহলে কন্ট্রোল ম্যাপ পেয়ে যাবা, কন্ট্রোল লাইন পেয়ে যাবা ওই হাইটের। বোঝা গেছে? ইকুয়াল এলিভেশন গুলো যদি জয়েন করো, এরকম পাবা, এরকম পাবা, এরকম পাবা। আমার কথা ক্লিয়ার? এটা রেডিয়াল মেথড বলে। আর যদি
ওরকম উঁচু নিচু না, পাহাড়ের মতো অত উঁচু না, কিন্তু মোটামুটি উঁচু নিচু জায়গা। সেই ক্ষেত্রে তোমার কি করতে পারো তুমি, যে তুমি এরকম কোট কাটতে পারো। কোটটা কাটতে পারো, এই যেহেতু উঁচু নিচু জায়গা, তোমার কোটটা কাটা উচিত হলো ব্যাম্বু স্টিক পুঁতে, দড়ি দিয়ে। ধরো ব্যাম্বু স্টিক পুঁতে দড়ি দিয়ে তুমি কোটের মতো কাটলা, একটু উঁচু করে, যাতে সব জায়গা কোনো ঝামেলা না হয়। তাহলে এইভাবে তুমি কোট কাটে এরকম গ্রিড বানাবা, গ্রিড বানাবা সমান মাপের, মানে গ্রাফের মতো একটা গ্রাফ বানায় নিতে হবে ফিল্ডে। আমার কথা ক্লিয়ার? উঁচু নিচু জায়গা যেহেতু, সেক্ষেত্রে কি একটু মানে ব্যাম্বু স্টিক পুঁতে তারপরে আমাদের সুতা বেঁধে কোটের মতো কাটতে হয় ইকুয়াল হাইটে। বুঝছো নাকি? কারো কোনো জি স্যার। এখন এই যে নিলা, নেওয়ার পরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুমি এই কাছাকাছি কোথাও একটা লেভেল ম্যাশিং বা থিওডোলাইট বসাও। এই যে লেভেল ম্যাশিং বসাইছি, বসায়ে আগে এটাকে হরাইজন্টাল করো, তারপর ওইখানের আরএল তুমি জেনে রাখো, অথবা যার সাপেক্ষে মাপবা সেটার সাপেক্ষে মাপো। এখানে আমি ধরে নিয়েছি 14 মিটার, এবং এখানে যে স্টাফ ধরে কাছাকাছি স্টাফ ধরে ওই যে পয়েন্টে আমি রিডিং নিব, যে পয়েন্টের সাপেক্ষে মাপতেছি ওই পয়েন্টে আমি রিডিং পাইছি ধরো 1.28। এখন আমি এইখান থেকে যদি আমি সব পয়েন্টে পয়েন্টে স্টাফ ধরে ধরে যদি রিডিং নিই, তাহলে সব পয়েন্টে পয়েন্টের হাইট পেয়ে যাবো না, স্টাফ রিডিং গুলা? হ্যাঁ, পাবো কি না? জি স্যার, পাবো। তাহলে আমাকে বলো, যেমন এই রিডিংটা কত পাইছি, 1.78। তাহলে এখানে আরএল কত হবে আমার কে বলতে পারবা? বলো, আগের দিন দেখাইছিলাম এগুলা। এই 1.78 বরাবর আরএল কত হবে? যে এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে, তাই না? আইটেম ইনস্ট্রুমেন্ট 14 আর হচ্ছে 1.78, তাহলে 14 1.78। প্লাস 1.28, 14 প্লাস 1.28 হলো হাইট 1.28 হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখান হাইট থেকে বাদ দিলে কি, মাইনাস ওয়ান দিয়ে পয়েন্ট, দিতে 1.78 বাদ দিতে হবে। মানে আমি যদি ফর্মুলা আকারে লিখি তাহলে কি 14 প্লাস 1.28 মাইনাস হলো এক্স। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে স্টাফ রিডিং বিয়োগ করলেই আমি সব জায়গার আরএল পেয়ে যাবো না? জি স্যার, পেয়ে দেবো। সেই আরএল গুলো বের করবা, আরএল গুলো এই যে বের করবা। এই যে আমি বের করছি, যে ক্যালকুলেশন করে করে ওই যে ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, ঠিক আছে? আরএল গুলো বের হওয়ার পরে এরপরে তোমার কন্ট্রোল ম্যাপে যাইতে হবে, তোমাকে কন্ট্রোল ম্যাপের জন্য কিছু ডিসিশন নিতে হবে। তো ডিসিশন গুলো কি, যেমন তোমার দেখতে হবে সবচেয়ে মিনিমাম রিডিং কত আছে। দেখো তো এখানে সবচেয়ে মিনিমাম রিডিং কত আছে, সবচেয়ে মিনিমাম রিডিং কত? 12.62 মেবি, না 12.03। কোন জায়গাটায় সেটা আমি তো দেখতে দেখি। 12, এইদিকে সব হলো 14 এগুলো আছে 12.97, 12.2, এই যে 12.03 মনে হয় যে মাঝখানের দিকে একটা, তাই না? জি স্যার। আর কি আছে এদিকে? ওই 12.01 আছে, এই যে দেখো 01 লাইনে আছে একটা, জি স্যার, একটা একটা। 12.01 আছে, তার মানে এটা হলো মনে হয় সবচেয়ে মিনিমাম। স্যার এটাও কি কন্ট্রোল ম্যাপ? স্যার এই যে গ্রিড লাইনের এটাও কি হ্যাঁ, কন্ট্রোল ম্যাপ কন্ট্রোল ম্যাপ বলবো আঁকি যাচ্ছি, এখন নাকি? তো আঁকি নাই, কন্ট্রোল ম্যাপ এখন আঁকি নাই, জাস্ট আরএল গুলো বের করলাম। জি স্যার। 12.1, 12.1, তাহলে এটা বুঝলাম। এবার বলো ম্যাক্সিমাম সবচেয়ে কত আছে? আহ 14.1 দেখতেছি, 14.1, 14.37 দেখা যাচ্ছে ভিতরে একটা, 14.956 দেখা যাচ্ছে। 14.92 আছে এদিকে, কোন দিকে? 3 নম্বর কলামে। 3 নম্বর কলামে স্যার, নিচ থেকে। 3 নাম্বার কলামে এই যে 14.92, এটাই মনে হয় ম্যাক্সিমাম, নাকি আরো আছে? এটাই মনে হয় ম্যাক্সিমাম। তাহলে আমাদের হলো কত, 12.01 মিনিমাম, আর ম্যাক্সিমাম হলো কত, 14.92। 12.01, আর হলো 14.92। এইখান থেকে আমাকে একটু চুজ করতে হবে যে আমি কন্ট্রোল ইন্টারভেল কিভাবে নিব।
তো আমি তো দেখলামই যে এখানে আমার আসছে কত 12 আর হলো 15 এর মধ্যে মোটামুটি ভ্যারি করছে, তাই না? তাহলে তুমি যদি 0.5 করে করে ডিফারেন্স নাও, তাহলে তোমাকে 12.5 এর জন্য তুমি কন্ট্রোল ম্যাপ আঁকতে পারো, 13 এর জন্য আঁকতে পারো, তারপরে তুমি 13.5 এর জন্য আঁকতে পারো, 13 পয়েন্ট সরি 14 এর জন্য আঁকতে পারো, 14.5 এর জন্য আঁকতে পারো, তাই না? বোঝা গেছে? অথবা যদি 0.25 করে ডিফারেন্স আরো বেশি, তাই না? আমার কথা বুঝছো সবাই নাকি? স্যার এই যে এই এলিভেশনের ইয়াগুলা তো দেওয়া নাই, 12.5, 13, 13.5। হবে সেগুলাই তো খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় 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 এগুলো আছে। সেইগুলো এখন তো ওই যে আমি বিভিন্ন সাইডে কর্নারে পাইলাম না, এখন সেখান থেকে তোমাকে জি খুঁজে খুঁজে স্যার। যেমন 13 এর জন্য আঁকবো, সাপোজ আমি 13টা আঁকতেছি। 13টা এখন তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় 13 আছে। আমি এখন বলো এখানে এই পয়েন্টটা কত, এটা কত, এর মাঝখানে কি 13 আছে? এই দুটার মাঝখানে কোথায়, কার কার 13.5। মাঝখানে খুঁজে বের করতে হবে। 13.5 এটা, এটা কত? 13.5 এটা 13 পয়েন্ট কত, 3.2 মনে হয়। এর মাঝখানে কি আছে? নাই। তারপরে ফোরটিন পয়েন্ট, এগুলো এগুলো এখানে কোথাও নাই। এই যে এখানে একটা আছে না, খেয়াল করে দেখো, এই যে 12 পয়েন্ট কত এটা, 12.62 এখানে। 26, এটা হলো 14 পয়েন্ট, তাহলে এর মাঝখানে আছে না 13? এর মাঝখানে কোথাও 13 আছে না? হ্যাঁ, বোঝা গেল? জি স্যার আছে। তারপরে এই যে 12.03, এর মাঝখানে একটা 13 আছে, 12.26, আর এই যে 13.13, এর মাঝখানে একটা 13 আছে। তারপরে এইখানে একটা 13 আছে। এরপরে এখানেও একটা 13 আছে। তারপরে এই দুটোর মাঝখানে একটা 13 আছে, এইখানে একটা 13 আছে, তাই না? বুঝতেছো নাকি? এইটার জি স্যার, মাঝখানেও বুঝতে 13। পারছি। যাই হোক, এইভাবে আমার কোথায় কোথায় 13 আছে সেটা বের করতে হবে, আমি পুরো ম্যাপটা লাগবে আর কি, যে আমি পার্শিয়ালি দেখালাম। যে যেমন তোমাকে খুঁজে বের করতে হবে, যেমন এই যে 12.26 আর হলো 13.13, এর মাঝখানেই তো 13, কোথায় কোথায় 13 এর অবস্থান আছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। তাহলে এখন পুরো ম্যাপে আমরা দেখার চেষ্টা করি। বলো, আমি ডান সাইড দিয়ে আসতেছি, এটার এটার মাঝখানে কি আছে? এই যে এটা আর এটা আছে তো, আছে না? জি স্যার, 13 আছে স্যার। আছে 13 আছে আছে। স্যার আছে। হ্যাঁ, তাহলে এখানে সিলেক্ট করে রাখো। তারপরে কি, এই দুটোর মাঝখানেও তো আছে মনে হয়, তাই না? হ্যাঁ, তাহলে সিলেক্ট করে রাখো। তারপরে কই, এখানে কি আছে নাকি এটার মাঝখানে? হুম, 12.5 নাই আর টুয়েলভ নাই পয়েন্ট স্যার, নাই সিক্স স্যার। তাহলে কই আছে আর? এই যে এখানে আছে, তাই না? এই যে এরকম এখানে আছে, তাই তো? কথা ক্লিয়ার? স্যার আমরা অথবা রো দিয়ে অথবা কলাম দিয়ে এরকম একবারে দেখে গেলে মনে হয় ইজি হবে স্যার। হ্যাঁ, তাহলে এইটা গেল। এবার আসলে এই যে এইদিকে আসো, এইদিকে কোথায় আছে? এখানে নাই, আছে এখানে? নাই, এই জায়গাটায় আছে মনে হয়, এই দুটোর মাঝখানে এখানে আছে, তাই না? এখানে আছে। তারপরে
এখানেও মনে হয় আছে। আমার বুঝতে হবে যে মিডিলে আছে নাকি এক সাইডে সরে আছে, কোন সাইডে বেশি সরে আছে সেইভাবে আঁকতে হবে। এখানে আছে, তাই তো নাকি? এই এর মাঝখানে আছে, মাঝখানে মানে মিডিলে না, 12-র কাছাকাছি কোথাও। এই 14 আর 12-র মধ্যে, 12.87 এর মধ্যে, মানে 12-র খুব কাছাকাছি আছে। তারপরে আর কই, এইখানে আছে, এখানে আছে না? এরপরে এইখানে আছে, বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। এইখানে আছে, এরপরে এই যে এখানে মাঝখানে আছে, তাই না? মাঝখানে আছে, এরপরে কই, এখানেও একটা কাছাকাছি আছে 13.2, না সরি এখানে নাই। 13.2 তো 13 থেকে বড়। ও না, আছে তো, সরি, আছে, এই যে 12.52 আর 13.2-র মধ্যে 13 না, এখানেও আছে, এই সাইডেও আছে, এইখানেও আছে, তারপরে এইখানেও আছে। বুঝছো নাকি? তাহলে স্যার তোমাকে, হ্যাঁ বলো, এগুলা বের এটা করে বুঝছো? আমরা কি করব? এখন আসতেছি, এই যে দেখো, এরপরে এগুলোকে জয়েন করব। জয়েন করার নিয়ম আমি বলতেছি, এই দেখো, এই যে, এই যে, এই একটা কন্ট্রোল, এই একটা কন্ট্রোল, সরি এখানে একটা বাদ পড়ে গেছে মনে হয়। স্যার 13 যদি এই যে এইভাবে এক লাইনের ভিতরে না আসে তাহলে? আসতেছি, দাঁড়াও, এই যে একটা কন্ট্রোল, স্যার এটা ডান একটা দিক, কন্ট্রোল। স্যার হ্যাঁ, ডান দিক থেকে, স্যার ডান দিক, মানে ডান দিক থেকে ফার্স্ট কলামের দিকে হচ্ছে 14 এবং হচ্ছে 12.11, এখানেও একটা আছে। নিচে নিচে, জি স্যার। হ্যাঁ নিচে ওইগুলো আসতেছি। আগে এটা বুঝো, এটা কিভাবে আঁকলাম। সবগুলো যেগুলো কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস হলে কিন্তু হবে না। কন্ট্রোল, যেমন ধরো 8 পয়েন্টের পরে কিন্তু আমি এই পয়েন্ট পাইছি, এই পয়েন্ট পাইছি, এটাও কিন্তু পাশেই ছিল, এটাও পাশেই ছিল, এটা পাশে ছিল, এটা পাশে ছিল, এটা পাশে ছিল, এটা পাশে ছিল, যেখানে ছিল না এমন কোনো পয়েন্ট জয়েন করিনি কিন্তু। তো চাইলে তো আমি এটার সাথে এটা মিলাই দিতে পারতাম, আমি দিনই তো, কারণ এখানে তো নাই, এখানে তো কোনো পয়েন্ট নাই। বুঝো নাই? এটা কি ক্লিয়ার সবাই? স্যার যে পয়েন্টের কথা বললেন না, ওই যে ওই পয়েন্ট বরাবর যদি আমরা পারপেন্ডিকুলার চলে যাই কিন্তু তাহলে তো আমাদের পরবর্তী পয়েন্ট পাচ্ছি তেরো পারপেন্ডিকুলার পয়েন্ট চলে জিরো যাবে। টু 13.02 থেকে 12.52। 13 পয়েন্ট, 12.95, এটা 13.02 থেকে 12.95, এটার কথা বলতেছো নাকি? জি স্যার, এই দিকে আর কি ডান পাশের দিকে 13.02 থেকে ডান পাশের দিকে সোজা গেলে কি যাওয়া যাবে না? না, তোমাকে হলো যেখানে যেখানে 13 আছে সেইগুলোর আইডেন্টিফাই করবো আগে, যেমন আরো কিন্তু আছে এইদিকে, যেমন এইখানে একটা 13 আছে, তারপরে জি স্যার। আর কই আছে 13, এই যে এই দুটোর মাঝখানে একটা 13 আছে, এইখানেও 13 আছে, আছে না? আর আছে 13 নাকি পয়েন্ট এসব? যদি একটা থাকে তাহলে? না না, একটা কখনোই থাকবে না, একটা কখনোই থাকবে না। এই যে এই তিনটা, মানে আর আর আছে আশেপাশে? নাই, তাহলে আর তার অন্য কিছু জয়েন করার কোনো স্কোপই নাই, এই তিনটা। এইখানেও আছে, তাই না? এখানে আছে,
তারপরে এই সাইডে আছে, এইখানে আছে, এইখানে আছে, এই দুটোর মাঝখানে আছে, এই সাইডে আছে, এইখানেও আছে, তাই না? তাহলে এইগুলো কিন্তু দেখো কন্টিনিউয়াস। এই যে এইখান থেকে টানলাম, এই টানলাম, এই যে এই গেলাম। কথা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আরো আছে, এখানেও আছে, কিন্তু এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এই দুটোর মাঝখানেও আছে, এই দুটোর মাঝখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে। তাহলে এটা গেছে কিভাবে? এই যে এরকম কন্টিনিউয়াস। ঠিক আছে? 13 এর পয়েন্ট এই যে সবগুলা যেন আলাদা আলাদা হইলো লাইন, তো একটা লাইনের ভিতরে হবে না, যেরকম আমরা সার্কেল আকারে হ্যাঁ, এটাই ইয়ার এটা আসতেছি, পাহাড় একটা ওই কথা। আঁকলাম। হ্যাঁ, আসতেছি। এরপরে আর আছে নাকি, তো সেটাকে আগে দেখে নাও, তারপর আমি বলতেছি যে কন্ট্রোলের কি কি চিন্তা করব আমরা। আর তো মনে হয় নাই, তাই না? আর আছে, আর নাই? ভালো করে দেখো, আর নাই, খেয়াল করে দেখো, আর পাবা না 13 খুঁজে। আমি যেগুলো জি আঁকলাম স্যার। এগুলোর বাইরে আর পাওয়া যাবে না, তাই না? জি স্যার। এখন কথা হলো যে ওই যে কন্ট্রোল ম্যাপ, কন্ট্রোল ম্যাপের ভিতরে একটা কন্ট্রোল লাইন হয়, সে একেবারে কি হবে, ক্লোজড হবে, অথবা ম্যাপ ছেড়ে চলে যাবে, কন্টিনিউয়াসলি ম্যাপ ছেড়ে চলে যাবে। তার মানে এটা কিন্তু আছে, বাইরে কোথাও না কোথাও গিয়ে মিলছে কিন্তু তারা। কথা ক্লিয়ার? পুরো জায়গা তো তুমি ম্যাপিং করো নাই। এমন হইতে পারে যে এটা একটা ম্যাপ, এই ধরো একটা ম্যাপের ম্যাপের কাগজ, এই ম্যাপের ভিতরে হয় কন্ট্রোল ম্যাপ কি হবে, এরকম ক্লোজড হবে, আর কোন কোন কন্ট্রোল ম্যাপ যদি অনেক বড় হয় তাহলে কি, সে হয়তো বা এই ম্যাপের বাইরে যাই কোথাও মিলবে। ঠিক আছে, এদিকে হয়তো কোথাও গিয়ে মিলছে, তো সেটা আমার ম্যাপের বাইরে আছে। এখানে সেই এখানে এই সেকেন্ড কেসটা, যে ম্যাপের বাইরে কোথাও যে মিলছে হয়তো বা, বুঝো নাই? আমি যে এইটুকু ম্যাপের ভিতরে আছে, যতটুকু ম্যাপের ভিতরে আছে ততটুকু আমি শুধু আঁকবো। এই যে এইটুকু ধরো ম্যাপের ভিতরে থাকলে ম্যাপের ভিতরে ওইটুকুই আঁকবো। আমার কথা ক্লিয়ার? কিন্তু কখনো এরকম হবে না, ধরো এইখান থেকে তুমি শুরু করলা, এইখান থেকে তুমি শুরু করলা, এইভাবে ঘুরে টুরে এসে এইখানে যে শেষ হয়ে গেল, এরকম জীবনে হবে না। হয় এরকম ম্যাপ ছেড়ে চলে যাবে, অথবা কি ম্যাপের ভিতরেই ক্লোজড হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ। স্যার ওই যে ইয়াটা আবার একটু বলবেন, ওই যে গ্রাফের কন্ট্রোলটা কিভাবে আঁকছেন আবার? মানে এইখানে কন্ট্রোলটা কিভাবে আঁকছি? জি স্যার, এটা এটা কিভাবে বলছিলেন বুঝি নাই কথাটা। এই যে আমি ধরো মুছে দিচ্ছি, এই যে আবার মুছে আবার এটা আঁকবো। তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় 13 আছে, আর কিছুই না। তো 13 কোথায় আছে? এই যে 12.36, আর এখানে আছে 13 পয়েন্ট কত জানো, 13, এর মাঝখানে না 13? স্যার মাঝখানে, এবং মাঝে তেরো আছে। 13.3 কাছাকাছি। এখানে একটা পয়েন্ট আইডেন্টিফাই করলাম। এখানে যেখানে এখানেও আছে 12.52, আর কি 13.3 মধ্যেই তো 13 অবস্থান করে। 12.63 আর হলো 13 পয়েন্ট কত জানো, 13, এর মাঝখানে তো 13 আছে। তাহলে যেখানে যেখানে 13 আছে সেই পয়েন্ট গুলো আগে তুমি আইডেন্টিফাই করবে, আগে মিলাবা না। তারপরে আরো আছে, কই আছে 13? এখানে দেখো, এখানে হলো 12.5, এখানে 12.52, এর মাঝখানে তো 13 নাই, তাহলে এখানে হবে না। যেখানে যেখানে 13 অবস্থান আছে, যেমন এর মাঝখানে কোথাও 13 আছে, কারণ ওই যে 12.95 আর 13.02 মধ্যেই তো 13, এখানেও একটা 13 আছে। তারপরে আর কই, এখানে একটা 13 আছে, এইখানে একটা 13 আছে, এই দুটোর মাঝখানে একটা 13 আছে, এই দুটোর মাঝখানেও 13 আছে।
এইখানেও একটা 13 আছে, এইখানে একটা 13 আছে, এইখানে একটা 13 আছে, আর এই যে 12.87 আর 14 মাঝখানে 13 আছে। এখন দেখো এগুলো কিন্তু পাশাপাশি অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছি। যেমন এটা আলাদা, ডিসকন্টিনিউয়াস। এটা দেখো এই পয়েন্টের পরেই এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তাই না? এবার পাশাপাশি আছে না সব পয়েন্ট গুলা? পাশাপাশি যেগুলো আছে এগুলো সব জয়েন করে দিতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এমন হবে না বুঝতে যে পারছি। তুমি এখানে একটা পয়েন্ট পাইলা আর ওইখানে একটা পাইছো, তাহলে এই দুটোরে তুমি মাঝখান দিয়ে নিয়ে গেলা, এখানে কিন্তু এই পয়েন্টটা তাহলে কিন্তু হইলো না। এই পয়েন্টটা তো এখানে তো 13 নাই, তাহলে যেখানে 13 নাই সেখান থেকে যেন কোনোভাবে না যায়। বুঝা গেছে? মানে ধরো বুঝতে এইখানে পারছি 13 স্যার। পাইছো তুমি, এইখানে 13 পাইছো, সাপোজ এখানে 13 পাইছো, তুমি এই দুটোরে জয়েন করে দিতে পারবে না কখনোই, কারণ এখানে তো 13 নাই। বুঝো নাই? তাহলে ইকুয়াল এলিভেশন গুলা খুঁজে খুঁজে তারপরে কি করলাম আমরা, জয়েন করে দিলাম। কারো কোনো কনফিউশন আছে? হুম, না বুঝলে বলো এখনো। বুঝছো? সবাই বুঝছো? স্যার, জি স্যার, বুঝতে পারছি। এখন তোমাদের কাজ হলো, এই যে আমি যে বললাম না যে কি কি বললাম জানো, 13, 12, 13.5, 12.5, 13, 13.5, 14, 14.5, এই কটা কন্ট্রোল ম্যাপ এঁকে ফেলবা এই আমি যে ডাটা দিছি ডাটা অনুসারে। কথা ক্লিয়ার? যদিও গ্রিড লাইন অঙ্কন করে এটার ভিতরে আঁকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফও করতে পারো, গ্রাফ পেপার পাওয়া যায় না বড়, গ্রাফও করতে পারো। এখানে পাওয়া যাবে। অথবা গতবার কিন্তু ওই যে ইসেরা কারা 17 ব্যাচ না কারা ছিল আগে। জি স্যার, 7। ওই হ্যালো, স্যার, কথা শোনা যায়নি। এখন শুনতেছো? এখন শুনতেছি। তোমরা প্রথম কাজটা যেটা করবা, প্রথম কাজ তো বললাম, ওইটা তো শুনছো নাকি? হুম, জি স্যার, কন্ট্রোল ম্যাপ আঁকার জন্য বলছিলেন আর কি, কিভাবে কন্ট্রোল ম্যাপ করবো। আঁকবা, ওই যেই বললাম। আর এই যে প্রথম যে জায়গাটা না, এই জায়গাটার, বা তুমি বাদ দাও, তুমি ধরো যে এই 14 মিটার, 14 মিটার না এই জায়গাটার আড়েল, তুমি এই 14 মিটারে মাটি ভরাট করতে হবে তোমার, অথবা মাটি কাটতে হবে, 14 মিটারে প্লেন বানাইতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবে, এটার ভলিউম ক্যালকুলেশন করা লাগবে না? হ্যাঁ, পুরো জায়গাটার। আমার কথা ক্লিয়ার? তাহলে তখন তুমি কি করবা, যে এই পয়েন্ট গুলোতে রাইজ হয়েছে না ফল হয়েছে সেটা বের করতে পারলেই তো হয়ে গেল, তাই না? যেমন ধরো 14 সাপেক্ষে যদি বলি যে সব জায়গায় 14 বানাইতে হবে, তাহলে এইখানে এখানে ইলিভেশন কত আছে বলো, আমি এই গ্রিডটা দেখতেছি, ওই গ্রিডটাতে বামে কত আছে, সবচেয়ে বামে কর্নারের উপরে কত, 13.5, তাহলে 14 থেকে উপরে আছে না নিচে আছে? হুম, 14 থেকে নিচে নিচে আছে। আছে। নিচে আছে, তাহলে এটা কি রাইজ না ফল? এটা ফল। ফল, একটু বড় করে দিলাম, ফল। তাহলে এটা যদি ফল হয়, কতটুকু ফল, -0.5, তাই না? জি তাই স্যার। তো? জি স্যার। এটা কত, এটা কি, এটাও তো ফল, -0.48 মনে হয়। জি স্যার, 0.48।
তারপরে এটা কি পলি মাইনাস কত 0.58 বোধ হয়, 6 8 সরি 68, তাই না? জি স্যার 6 8 0.68। আর এটা কি 14.3, তার মানে কি এটার প্লাসই এটা রাইস। রাইস 0.3 আর এটা আমি এই এখানে গ্যাপ দেওয়া হয়েছে হলো 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট বাই 5 ফিট। 5 feet। এখন এটা তো আমি এইগুলো এই ভ্যালুগুলো কিন্তু মিটারে, তাহলে আমি এটারও কিন্তু তাহলে এরিয়াটা বের করতে হবে কিসে, মিটারে কনভার্ট করে। 5 গুণ 5 রে তুমি আবার মিটারে কনভার্ট করে যা পাবা সেটা হলো মিটার স্কয়ার। তারপরে ভলিউম ইকুয়াল টু কি, ওই এরিয়া ইনটু সবগুলো হলো যোগ করে এভারেজ 4 দ্বারা ভাগ আর এরিয়া। করতে হবে। এইভাবে প্রত্যেকটা গ্রিডের এরিয়া বের করতে হবে, ঠিক আছে? বের করে যোগ করে যদি দেখো যে টোটাল ভ্যালু আসছে হলো প্লাস, তার মানে কি বলবা, যে মাটি কাটতে হবে ওইটুকু। আর যদি দেখো যে না টোটাল ভ্যালু আসছে হলো মাইনাস, তাহলে কি বলবা, মাটি ভরাট করতে হবে, কম আছে। কথা ক্লিয়ার, বুঝছো নাকি? জি স্যার। কি? তাহলে এটার এই কন্ট্রোল ম্যাপটা করে রাখ। এটা কেন বলতেছি, কারণ ফিল্ডে তোমাদের তো একেবারে বলা যায় সমতল এরিয়াই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই কি বলে ওই যে যেটা বললাম প্রথমে, যে বাঁশের খুঁটি পুঁতে তারপরে কি দড়ি বেঁধে এটা কাজটা করার কথা ছিল, গ্রিড বানায়। কিন্তু ওটা অনেক লং টাইমের ব্যাপার তো। আর এখানে সমতলে আসলে খুব বেশি ভালো কন্ট্রোল ম্যাপ পাওয়া যায় না। এই জন্য এটা আমি হলো এই যে বিউবিটি তে করাইছিলাম সেই ডাটাটাই আর কি জাস্ট দিয়ে দিচ্ছি। এটাও সমতলের কাছাকাছি জায়গাতেই করা। কথা ক্লিয়ার? স্যার এগুলোকে হাতে লিখতে হবে নাকি করো। কম্পিউটারে লিখতে টাইপিং করে করবো? তুমি গতবার সবাই করছিল হলো ম্যাটল্যাব ইউজ করে। এখন তুমি যদি ম্যাটল্যাব ইউজ করে করতে পারো তাতেও কোনো সমস্যা নাই, তুমি যদি বড় গ্রাফ নিয়ে হাতে করো তাতেও কোনো সমস্যা নাই, বড় গ্রাফে করো তাতেও কোনো সমস্যা নাই। আবার যদি তুমি ইসে করো কি বলো এটারে, ওই যে নিজে গ্রিড এঁকে তার সেখানে অ্যাপ্রক্সিমেটলি করো তাতেও কোনো সমস্যা নাই। বোঝা গেল? স্যার জি স্যার। তো আমি এইখান থেকে পরীক্ষায় কি আসতে পারে আমি সেটা একটু বলি। এখানে পরীক্ষায় জেনারেলি দেখা যাচ্ছে এরকম একটা গ্রিড দেওয়া থাকবে আর এলাকা দেওয়া থাকবে, তোমাকে একটা কন্ট্রোল ম্যাপ আঁকতে বলতে হবে, এই জন্য নিজে প্র্যাকটিস করো। এবং এই যে প্রথম দিকে দেখালাম না যে ভলিউম কিভাবে বের করে, ধরো বিভিন্ন সেকশনের এরিয়া যদি দেওয়া থাকে বা বের করে নিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে কি তুমি ভলিউম বের করতে পারবে না অ্যাপ্রক্সিমেট? হ্যাঁ, জি স্যার পারবো। একটা পুকুরের ধরো আমি কন্ট্রোল ম্যাপ দিয়ে দিলাম, বললাম যে অ্যাপ্রক্সিমেট ভলিউম বের করো, এটাও তো করা যাবে, যাবে না? জি স্যার যাবে। হ্যাঁ, কন্ট্রোল ম্যাপ আঁকা আসবে কিন্তু একটা। কথা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন জি আছে এই স্যার। হুম, এই ডাটা ইউজ করেই তোমরা করো। আর এমনি জিনিসটা বুঝছো কিনা তাই বলো। যে ফিল্ডে করলে আমরা কিছুই করতাম না, এই যে ইসা যেমন ব্যাডমিন্টন খেলার জন্য যেমন কোর্ট কাটি ওরকমই কাটতাম, কিন্তু একটু উঁচু নিচু বেশি উঁচু নিচু জায়গা হলে সেখানে কি করব আমরা, ওই যে আহ বাঁশের খুঁটি পুঁতে তারপরে একটু উঁচু উঁচু জায়গায় করব। উঁচু জায়গায় আমরা দড়ি দিয়ে গ্রিডটা বানাবো। উঁচু জায়গায় বানানোর কারণ কি, যে সব জায়গা তো সমান লেভেল না। সেই ক্ষেত্রে কি হবে, ওই গ্রিডের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ভূমিতে রিডিং নিতে হবে। এটা লং টাইমের ব্যাপার আর কি। কারো কোনো কনফিউশন আছে? স্যার সবকটা আরএল এর জন্য কন্ট্রোল ম্যাপিং কি একটা পেজেই দেখাতে হবে? হ্যাঁ, একটাতেই ও, আচ্ছা ঠিক আছে স্যার। একটাতেই। এরপরে আসো আমাদের থিওডোলাইটের থিওডোলাইট যে ম্যাশিংটা, এটাও সেম লেভেল ম্যাশিং এর যে কাজ করা যায় সবকিছু থিওডোলাইট দিয়েও করা যায়।
তো এই মেশিনটা যেটা, এটা আবার একটু বাড়তি সুবিধা হলো, এটা হরাইজন্টালিও ঘোরানো যায়, আবার কি ভার্টিক্যাল ডিরেকশনেও একে ঘোরানো যায়। বোঝা গেছে? তাইলে ভার্টিক্যাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটারে ভার্টিক্যালি ঘোরাইতে পারো, অথবা হরাইজন্টালিও ঘোরাইতে পারো। হরাইজন্টালি ঘোরাইতে পারো, আবার ভার্টিক্যালিও এটারে তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে পারো মেশিনটাকে। এবং এটা লেন্সের পাওয়ার আর একটু ভালো, এবং এটা ডিজিটাল একটা থাকে, ডিসপ্লে থাকে। সে ডিজিটাল ডিসপ্লেতে কত অ্যাঙ্গেলে ঘোরাচ্ছ সেটা মেজার করে দেয় সে। আমার কথা ক্লিয়ার? তো প্রথম কাজগুলো একই। তোমার ওই যে এখানে ম্যাচিং এর সাথে, থিওডোলাইট ম্যাচিং এর সাথে এরকম 3টা স্ক্রু লাগানো থাকে। 3টা স্ক্রু লাগানো থাকে, ওই স্ক্রু গুলো ঘুরায় ঘুরায় এটাকে লেভেল করতে হয়, প্রথমে হরাইজন্টাল করতে হয়। এবং এটা ডিসপ্লেতে এটার কত অ্যাঙ্গেল সেটাও দেখা যায়। অ্যাঙ্গেল যদি আমি এখন ভার্টিক্যাল অ্যাঙ্গেল জেনারেলি আমার যতদূর মনে পড়ে বোধ হয়, ওটা ম্যাচিং এর যখন দেখবা তখন বুঝতে পারবা যে একটা ধরো এখান থেকে 0 শুরু করলে, এখান থেকে যদি 0 শুরু করো, যদি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেল মাপ এসে, তাহলে কি ভার্টিক্যালি ঘুরে আবার আসলে এটা কত 360 ডিগ্রি দেখাবে না? হ্যাঁ, ওর কথা বুঝতেছো? এটা সার্কেলে কত অ্যাঙ্গেল থাকে, 0 থেকে 360 না? জি জি স্যার, স্যার ঠিক আছে। হ্যাঁ, তো তুমি যদি ম্যাচিংটাকে যদি হরাইজন্টাল রাখতে চাও, তাহলে অ্যাঙ্গেল কত সেট করতে হবে? 90 ডিগ্রি, তাই না? অথবা 270 ডিগ্রি, তাই তো? তাহলে তো হরাইজন্টাল হবে নাকি? হয় 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি করলেই তো তখন কি হরিজন্টাল হবে। হরাইজন্টাল হবে। তাহলে আমাদের যদি হরাইজন্টাল কাজ করা লাগে, তাহলে সেই ক্ষেত্রে কি আগে মেশিনকে হরাইজন্টাল করে নিতে হবে, এবং লেভেলও করে নিতে হবে। লেভেল করার পরে হরাইজন্টাল করতে হবে যদি তুমি এক্সাক্ট রিডিং নিতে চাও। কারণ দেখা গেলো তুমি যদি হরাইজন্টাল কোনো রিডিং নিতে চাও, কিন্তু তুমি যদি ম্যাচিং এ টু চুয়ে আসছে, সে কি বলে থিওডোলাইট একটু এরকম টিল্টিং হয়ে আছে, তাহলে কি হবে, বেশি রিডিং দিবে। অথবা নিচু হয়ে থাকলে কি করবে, কম রিডিং দিবে, তাই না? এই জন্য হরাইজন্টাল করাটা খুব জরুরি। তো যদি তোমার হরাইজন্টাল রিলেটেড কোনো কাজ হয়, সেই ক্ষেত্রে তোমার আগে তাকে হরাইজন্টাল করে নিতে হবে, করে নিয়ে ভার্টিক্যালি তাকে লক করে ফেলতে হবে। এখানে মেশিং এর লকারও আছে কিছু, কি আছে কিছু। হরাইজন্টাল লক মানে কি, যে হরাইজন্টালে সে আর ভার্টিক্যালি সে আর মুভ করবে না। ভার্টিক্যাল লক যদি তুমি ক্লিক করে মানে ই করে দাও, ঘুরাই দাও, তাহলে সে ভার্টিক্যালি আর মুভ করবে না, হরাইজন্টাল থাকবে যতক্ষণ তুমি কাজ করবা। আর যদি লক খুলে করো, তাহলে তো একটু জাস্ট এদিক ওদিক নাড়ালি নাড়ালি চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য প্রথম কাজ হলো, যদি আমরা হরাইজন্টাল রিডিং নিই শুধু, সেই ক্ষেত্রে আমার ভার্টিক্যাল লক করে নিতে হবে। আর ভার্টিক্যাল লক হয়ে গেলেই তখন এটা ইসের মতো হয়ে গেল, কি বলে, লেভেল ম্যাচিং এর মতোই হয়ে গেল। এক্সট্রা সুবিধা হলো, তুমি যে অ্যাঙ্গেল সরাচ্ছ, মানে যে অ্যাঙ্গেলে এটাকে নাড়াবা, সেই অ্যাঙ্গেলটা ও একেবারে এক্স্যাক্টলি দেখাই দিবে, একদম এক্স্যাক্টলি দেখাই দিবে। আমার কথা ক্লিয়ার? হ্যালো? জি স্যার। এক্স্যাক্টলি দেখাবে মানে কি, ডিগ্রি মিনিট সেকেন্ড 3টা ডিজিটেই দেখাই দিবে সে। ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাই দিবে। কথা ক্লিয়ার নাকি? হ্যাঁ, কারো কোনো কথা নেই কেন? জি স্যার। জি স্যার। তাহলে তোমার এখন কাজ হলো, ধরো সাপোজ এখন ম্যাপিং কিন্তু আরো সহজ হয়ে গেল। এতক্ষণ তো বিভিন্ন রকমের ম্যাপিং, তারপর মানে আমরা তো করি, তার মধ্যে যেমন তুমি স্যার থিওডোলাইট। কথাটা একটু বেঁধে বেঁধে আছে। আচ্ছা, এখন শুনতেছো? হ্যালো? জি স্যার, এখন স্যার কথা শুনতেছি। ক্লিয়ারই শোনা যাচ্ছে স্যার, সমস্যা নেই। ওকে, তাহলে ধরো সাপোজ একটা জায়গা আছে, এই যে এই জায়গার ম্যাপ আঁকবা তুমি। ধরলাম এরকম একটা জায়গা, এক্সিস্টিং কোনো জায়গা আছে, এই জায়গাটার তুমি ম্যাপ আঁকতে চাও। তাহলে তোমাকে কি করতে হবে, জায়গাটা তোমাকে দেখতে হবে জায়গাটা কি অনেক বড় নাকি জায়গাটা ছোট। জায়গাটা যদি খুব বেশি বড় না হয়, যে সব কর্নার পয়েন্ট গুলো যদি দেখা যায়, যে এই যে কর্নার পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো যদি তোমার থিওডোলাইট ম্যাচিং এর দিয়ে দেখা সম্ভব হয়, তাহলে তুমি কাছে একটা একদম চোখ বুঝে কি করবা, তুমি ম্যাচিংটারে একদম ভিতরে সেট করবা, হরাইজন্টাল করবা। করে তুমি প্রথমে ধরো এইটার অ্যাঙ্গেল মাপলা, এটা কত অ্যাঙ্গেলে আছে,
সেটা তুমি মাপলা, বা এটাকে তুমি জিরো বানাইলা, মানে যেটার মানে যে কোনো লাইনকে আবার ওইখানে ডিসপ্লেতে জিরো সেট নামে একটা অপশন আছে, জিরো সেট। এই ধরো তোমার থিওডোলাইট, তাহলে তুমি এই লাইনটারে প্রথমে তাক করলা, তাক করে এটারে জিরো সেট নামে একটা বাটন আছে, জিরো সেট। জিরো সেট মানে হলো এই লাইনের অ্যাঙ্গেল হলো কত, জিরো ধরে নিচ্ছে সে। এখন এর সাপেক্ষে যদি তুমি এই মেশিনটাকে ঘোরাও তাহলে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার, পাওয়া যাবে। এবং তুমি এই ডিস্টেন্সটা তুমি ফিতা দিয়ে মেপে ফেলতে পারবে না, নিচে এই যে প্লাম বব ঝুলায় গ্রাউন্ড থেকে ওই ডিস্টেন্সটা মেপে ফেলতে পারবে না? এখানে তুমি রেঞ্জিং রড দিয়ে দেখতেছো প্রথমে, দেখে তারপরে কি তুমি আবার গ্রাউন্ডে কি করবা, মেজারমেন্টটা নিয়ে নিবা। তাহলে সেটা যদি তুমি রিডিংটা যে এই ধরো এটা এ, এই পয়েন্টটা দিলাম পি, তাহলে এই পি এর সাপেক্ষে পি এর ডিস্টেন্স কত ছিল সেটা যদি তুমি জানো, পি এর তো অ্যাঙ্গেল ছিল জিরো, এরপরে তুমি আবার এর থেকে এটা ধরো বি। এক মিনিট, নিচে আমি ছোট করে আঁকি। তুমি ধরো এই যে এখানে তুমি পি পয়েন্টটার থেকে সবকিছু আঁকতেছো, শুরুতে হলো কি তুমি এই যে এ, এর ডিস্টেন্সও যদি মেজার করে রাখো এটা তো অ্যাঙ্গেল জিরো, এর সাপেক্ষে পরে যে তুমি পাইলা বি, বি এরও যদি ডিস্টেন্স মেজার করে রাখো এবং এই অ্যাঙ্গেলটা মেজার করে তো পাবাই সরাসরি, ওটা লিখে রাখো। তারপরে তুমি আবার এটার সাপেক্ষেই যদি তুমি ওইটাকে আবার আবার মেশিন ঘোরায় ওইটাকে দেখতেছো, মানে এখানে একটা রেঞ্জিং রড দিয়ে এটাকে দেখতেছো, তাহলে তো সেই পুরো অ্যাঙ্গেলটা দিয়ে দিবে। এই পুরো অ্যাঙ্গেলটা যদি তুমি মেজার করে এই ডিস্টেন্সও মেজার করে ফেলো ফিতা দিয়ে, তাহলে তুমি এটা সিও পেয়ে গেলে না? কথা ক্লিয়ার? আবার এই মেশিন ঘুরায় তুমি আবার কি করলা, এটাকে দেখতেছো, তাহলে এটার ডিস্টেন্স যদি মেজার করে রাখো তাহলে তুমি এখানে যদি ডি পয়েন্ট হয় তাহলে ডি পয়েন্ট পেয়ে যাবে না? হ্যাঁ, এই পুরো অ্যাঙ্গেলটা ঘুরায়, তারপরে আবার পুরো মেশিন ঘুরায় তুমি এটাকে পেয়ে গেলা, তাহলে এখানেও পুরো অ্যাঙ্গেলটা তুমি মেজার করলা, তাহলে সেইভাবে তুমি সব পয়েন্ট পেয়ে যাবে না? হ্যাঁ, জি স্যার, পাওয়া যাবে। এরপরে তুমি ডাটা নিয়ে এসে ল্যাবে, বাসায় যে বা ল্যাবে গিয়ে তুমি এটা কি করবা, জয়েন করে দিলেই তো, মানে একে অ্যাঙ্গেল গুলো এঁকে দিয়ে জয়েন করে দিলেই তো কি হয়ে যাবে, ম্যাপ হয়ে গেল না এই জায়গা? কথা ক্লিয়ার? জি না স্যার। বুঝলে বলো, এটা আমরা ফিল্ডে করব কিন্তু। মোট কথা হলো ধরো এখানে একটা গাছ আছে, আমি আরো সহজ করে বোঝাচ্ছি, এখানে একটা গাছ আছে, এখানে একটা ইলেকট্রিক পোল আছে। তোমার কাজ হবে কি, যদি এটা তুমি চাও যে এখান থেকে আমি এটা ম্যাপ আঁকতে চাই, বা এইদিকে একটা কলাম আছে, এইদিকে একটা কিছু আছে কলাম আছে, এখন তুমি চাও যে এই এই চারটারে ধরে একটা ম্যাপ আঁকবো, এই জায়গার মধ্যে যা যা আছে সব ইনফরমেশন নিব, বা কোনো জায়গার তো বাউন্ডারি থাকেই, ওই বাউন্ডারি বরাবর খালি মেজারমেন্ট নিয়ে গেলেই তো হয়ে গেল, বুঝো নাই? যদি পুরো জায়গার ম্যাপ চাও, ইভেন ওর অবজেক্ট গুলো তো পাবা তুমি, যে কত ডিস্টেন্স দূরে আছে এটা খালি মাপবা, আর কি করবা যে এখান থেকে ডিস্টেন্সটা মাপবা ফিতা দিয়ে, আর হলো কত অ্যাঙ্গেলে, তো যে লাইনের সাপেক্ষে অ্যাঙ্গেল মাপবো ওই লাইনের সাপেক্ষে তার কি কত অ্যাঙ্গেলে ঘুরাইতে হচ্ছে মেশিনটাকে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, এখন ধরো তোমার একটা জায়গা আছে, জায়গা জেনারেলি তো আমাদের একটা নির্দিষ্ট শেপ থাকে, তারপরে ধরো ইরেগুলার, সেটাও পারবা না? হ্যাঁ, কি করবা তখন, এই যে বিভিন্ন পয়েন্টে কাছাকাছি পয়েন্টে কি করবা, রেঞ্জিং রড বসাবা, একবার এখানে যখন রিডিং নিবা, নিয়ে হয়ে গেলে আবার এখানে সরে যাবা, এখানে সরে যাবা, বাউন্ডারি বরাবর খালি সরতে থাকবা, সব পয়েন্টে পয়েন্টে রেঞ্জিং রড বসায় মাঝখান দিয়ে যদি ওইভাবে তুমি মেশিন মেশিন ঘুরায় ঘুরায় লেন্থ তার হলো অ্যাঙ্গেল গুলো মেপে রাখো, যে কোনো একটা লাইনকে জিরো ধরে তার সাপেক্ষে যদি মেপে রাখো, তাহলে এটা পরে আঁকলে তুমি পেয়ে যাবা না? হ্যাঁ, বুঝছো নাকি? আরো কোনো কনফিউশন আছে? কথা নেই কেন? জি স্যার, বুঝতে পারছি। এটা হলো যে আমাদের ম্যাপিং করা, যে থিওডোলাইট ইউজ করে ম্যাপিং করা। আরেকটা কাজ, আরেকটা কাজ আমরা ফিল্ডে করব, যে এটা তো ম্যাপিং করলাম, ট্রাভার্সিং করব। ট্রাভার্সিংটা কি, যে একটা ধরো তোমার এখন একটা লন বানাইতে হবে, বা তুমি একটা বিল্ডিংই বানাবা, একটা বিল্ডিং এর প্ল্যান আছে তোমার কাছে, সেই প্ল্যানটা তুমি মাটিতে বসাবা, হাউস সেটিং বলে না যেটাতে, হাউস সেটিং এ ধরো আমরা হাউস সেটিং করবো কিন্তু থিওডোলাইট ইউজ করে করব। হাউস সেটিং কি, যে আমাদের আহ করতে হবে যে আমি এটা যে প্ল্যানটা আছে প্ল্যানটা আমি মাটিতে বসাবো,
তাহলে মাটিতে বসাইতে চাইলে আমার তো আঁকতে হবে মাটিতে ওইটা ড্রয়িং এর মতো করেই। কিভাবে আঁকবো? থিওডোলাইট ইউজ করে যদি করতে চাই, ধরো সাপোজ এটা একটা প্ল্যান তোমার, এটা বিল্ডিং এর প্ল্যানটা অনেকটা এরকম শেপ ধরো, এটা তুমি মাটিতে কিভাবে থিওডোলাইট ইউজ করে আঁকতে পারো? অবশ্যই তোমাকে যে কোনো একটা পয়েন্ট আগে আইডেন্টিফাই করতে হবে যে গ্রাউন্ড আমি কোথা থেকে শুরু করব। সেই পয়েন্টটা যখন তুমি আইডেন্টিফাই করলা, এবং এই যে অবশ্যই প্ল্যানে তো তোমার নর্থ সাউথ থাকবে, নর্থের সাপেক্ষে কত অ্যাঙ্গেল সেটা কম্পাস দিয়ে তুমি মেপে রাখলা। যে এই লাইনটা তুমি প্রথমে আইডেন্টিফাই করলা যে আমি এই বরাবর যাব, সরি আর একটু এদিকে আঁকি, এখান থেকে আমি এই বরাবর যাব, ভালো কথা, এই বরাবর যাবা। তাহলে তুমি প্রথমে নর্থের সাপেক্ষে যত অ্যাঙ্গেল সেটা দিয়ে তুমি এই লাইনটা আইডেন্টিফাই করলা, যে এটা হলো ধরো এ বি লাইন। তাহলে এই এ বি লাইনটা এখানে প্রথমে আইডেন্টিফাই করলাম মাপ টাপ নিয়ে। এরপরে এর সাপেক্ষে এইটার অ্যাঙ্গেল কত? হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 0 তাহলে ডিগ্রি। তুমি 90 ডিগ্রি এঁকে দিবা। এখানে এখানে বসাইতে হবে তোমার থিওডোলাইটটাকে এই পয়েন্টের উপরে, প্লাম্ব আপ ধরে এই পয়েন্টের উপরে প্লাম্ব আপ ধরে মেশিনটাকে বসায় তারপরে কি এটারে জিরো সেট করবা। এখানে একজন একটা রেঞ্জিং রড নিয়ে দাঁড়াবে, এটাকে দেখে জিরো সেট করবা। জিরো সেট করে তারপরে মেশিন ঘুরায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় তুমি কি করবা, এইখান থেকে আবার এই মেজারমেন্টটুকু নিবা, এখান থেকে এইটুকু নিলা। নেওয়ার পরে আবার এখান থেকে আবার এটারে তুমি এখানে নিয়ে আবার ম্যাচিং বসাইতে হবে। বসায় এখান থেকে আবার জিরো সেট করতে হবে কোন লাইন রে, যে এই লাইনটারে এখানে বসায় এটারে জিরো সেট করবা। এর সাপেক্ষে আবার যদি 90 ডিগ্রি মেজার করতে পারো তাহলে এটা পেয়ে যাবা না। আবার এখানে এনে মেশিনটাকে বসাবা, বসায় এটার সাপেক্ষে জিরো সেট করে এটার সাপেক্ষে আবার এটা আঁকবা। এখান থেকে আবার সেম ওয়েতে এইভাবে যাবা, তারপর এটা তো জয়েন করে দিলেই হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বলে স্যার কি আমরা আবার যদি একসাথে, হ্যাঁ, যদি একটা জায়গায় মানে মেশিনটা বসাই, তাহলে আমি যদি অ্যাঙ্গেলটা বের করতে পারি, যে ডিস্টেন্স তো জানা আছে, তখন আমরা অ্যাঙ্গেল দিয়ে করা যাবে। এইসব অ্যাঙ্গেল বের করে করে কাউন্ট করতে হবে, তো নাই জি এই স্যার, আমি অ্যাঙ্গেল। সেটাই বলছি। জি স্যার। এটা আরো সহজ হবে, একবার বসায় নিতে করতে হবে, কিন্তু এই যে ঘুরে 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 করাটাকে বলে হলো ট্রাভার্সিং। বিভিন্ন পয়েন্টে ও, বসাবে করাটাকে বলে ট্রাভার্সিং। এটা জেনারেলি তুমি ছোট জায়গা হলে একবারে পারবা, এক জায়গায় বসায় পারবা, কিন্তু অনেক বড় জায়গা হয় তখন তো তোমার সম্ভব না, তখন তোমার এই যে বিভিন্ন পয়েন্টে নিয়ে বসাইতে হবে। জি কথা স্যার। ক্লিয়ার? জি স্যার। তো এই জন্য ট্রাভার্সিংটা আর কি, তো এটা আমরা ফিল্ডে এটাও করবো আমরা। আর হলো তোমার থিওডোলাইট দিয়ে আরো একটা করবো, এটা হলো তো হরাইজন্টাল অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অ্যাঙ্গেল কাজে লাগে কিসে? তোমাদের ওই যে সার্ভেইং এ করাইছিল কিনা জানি না, আমি একদম সহজ একটা প্রবলেমই করাবো, কিন্তু থ্রিডিও করানোর কথা সার্ভেইং এ। থ্রিডি কোনো প্রবলেম করাইছিল? ত্রিকোণমিতিক সার্ভেইং, হাইট এন্ড ডিস্টেন্স প্রবলেম। ধরো একটা বিল্ডিং আছে এখানে, এখন বিল্ডিং এর হাইট কত, কত দূরে আছে, এগুলো বের করে ফেলা যায় দূরের থেকে থিওডোলাইট ইউজ করে। ধরো এটা একটা বিল্ডিং বা একটা টাওয়ার যাই হোক না কেন, এখন টাওয়ার তুমি এটা কাছাকাছি ফিতা টিতা ইউজ না করে কাছাকাছি থেকে, কাছাকাছি না যেয়ে তুমি দূরের থেকে এটার ডিস্টেন্স এবং কি কত ডিস্টেন্স দূরে আছে এবং কত হাইট এটার, এটা বের করে ফেলতে পারো। তো এইখানে তুমি ধরো থিওডোলাইট বসালা, বসায়া তোমার এখন ভার্টিক্যাল লক খুলতে হবে, হরাইজন্টাল লক লকড। তো আমার এখান থেকে এইটার ডিস্টেন্স কত সেটা আমি ধরতেছি এক্স, আর টাওয়ারের হাইটটা ধরতেছি আমি এইচ। ঠিক আছে, টাওয়ারের হাইটটা ধরতেছি আমি এইচ, ক্যাপিটাল এইচ। কথা ক্লিয়ার? হুম, জি স্যার। ক্যাপিটাল এইচ ধরো, এটার হাইটটা ধরলাম। এখন খেয়াল করে দেখো, ধরো এটা এ পয়েন্ট, এ পয়েন্টে তুমি প্রথমে হরাইজন্টাল করলাম মেশিনটাকে, হরাইজন্টাল করলাম, তাহলে হরাইজন্টাল তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি হরাইজন্টাল তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 270 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করলে হরাইজন্টাল হয়ে গেল। এখন এটারে তোমার ঘুরায় ঘুরায় একদম টপের পয়েন্টটাকে দেখতে হবে, এটাকে মেশিন ঘুরায়
তুমি একদম টপ পয়েন্টটাকে তোমাকে তাক করতে হবে, দেখা যাবে তখন তোমার এই অ্যাঙ্গেলটা কত বেরোলো সেটা তোমাকে বের করে রাখতে হবে। এটা ধরলাম থিটা এ, থিটা এ। কারো কোনো কনফিউশন আছে? এরপরে এই মেশিনকে শিফট করতে হবে, শিফট করে তুমি সামনে নিয়ে আসো। আমি অন্য কালারতে দেখাই। ধরো তুমি এখন মেশিনটা নিয়ে বসাইছো এই পজিশনে, এটা বি পয়েন্ট ধরো। এখন এটাকে তুমি আবার একইভাবে সেম ওয়েতে, এটা তো প্রথমে হরাইজন্টাল করতে হবে মেশিনকে, এবং এটাকে ঘুরায় এই অ্যাঙ্গেলটা মেজার করে রাখতে হবে। একদম টপ পয়েন্টটাকে ওই একই পয়েন্টকে আবার দেখতে হবে। এটা ধরলাম আমি থিটা বি, এটাকে ধরলাম থিটা বি, এবং এই যে এ আর বির মাঝখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তোমাকে মেজার করে রাখতে হবে, ধরলাম ডি। বুঝছো নাকি? ফিতা দিয়ে মেপে রাখতে হবে এ আর বির মাঝখানে যে ডিস্টেন্সটা। কারো কোনো কনফিউশন আছে? মেজারমেন্ট জাস্ট এইটুকুই নিতে হবে, এরপরে বাকিটুকু ক্যালকুলেশন। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে এই ইনস্ট্রুমেন্টের, ও আরো একটা ভালো কথা, ইনস্ট্রুমেন্টের হাইট তো তুমি মেজার করতে পারবা। এখানে একটা জাস্ট রেঞ্জিং রড ধরলেই তো তুমি ইনস্ট্রুমেন্টের হাইট পাবা। এখানের হাইট কত? রেঞ্জিং রড না, সরি, ওই যে স্টাফ, স্টাফ ধরে এখানের হাইটটা আমি ধরতেছি এইচ এ, আর আমি এইখানের হাইটটা ধরতেছি এইচ বি। এটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, এখন বলো তো ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা এ ইকুয়াল টু কি হবে বলো? টেরা লম্বা বুথ, লম্ব বাই ভূমি না? লম্ববাই ভূমি, জি স্যার। লম্ব কত? এই লম্ব তো এইটুকু, এই লম্ব কত? স্যার এইচ মাইনাস এইচ এ। হ্যাঁ, গুড। ক্যাপিটাল এইচ মাইনাস এইচ এ। আর ভূমি কত বাই এক্স না? জি স্যার। আর একটা ইকুয়েশন কি ভাবা, ট্যান বি, ট্যান থিটা বি, ট্যান থিটা বি কি হবে বলো? স্যার ক্যাপিটাল এইচ মাইনাস হচ্ছে এইচ বি। এইচ বি, ক্যাপিটাল এইচ মাইনাস এইচ বি ডিভাইডেড বাই ভূমি কত? এক্স মাইনাস ডি। গুড, এক্স মাইনাস ডি। কারো কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? হুম, কনফিউশন থাকলে বলে ফেলো। কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলো। তাহলে এই দুটো ইকুয়েশনের নন কোনটা কোনটা? নন হলো এইচ এ নন, তাই না? এইচ এ নন, থিটা এ নন, এখানে আবার এইচ বি নন, ডি নন, থিটা বি নন। প্লান নন মাত্র দুইটা তো, এইচ আর এক্স। সলভ করলে চলে আসবে না? জি স্যার। এইটা আমরা ফিল্ডে করব, এটাও আমরা ফিল্ডে করব। কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে এটা ওই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজার করার আর কি। তো এটা যদি থ্রি ডি ক্ষেত্রেও যদি আমরা অ্যাপ্লাই করি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে থ্রি ডি ক্ষেত্রে আমি চাইলে হরাইজন্টাল ডিস্টেন্সও বের করে ফেলতে পারবো। ধরো একটা পানির ট্যাঙ্কি আছে, সাপোজ একটা পানির ট্যাঙ্কি আছে, থ্রি ডি কেস যদি আসি, ধরো উপরে বড় একটা পানির ট্যাঙ্কি আছে। তাহলে দূরের থেকে তুমি চাইলে কি এই ট্যাঙ্কির কত হাইটে আছে গ্রাউন্ড থেকে সেটাও বের করতে পারবা, এই ট্যাঙ্কির লেন্থ কত বের করতে পারবা, ট্যাঙ্কির হাইট কত বের করতে পারবা, ট্যাঙ্কির ভলিউমও চাইলে এইদিকে মেজার করে ভলিউমও বের করে ফেলতে পারবা দূরের থেকে। ওই জাস্ট তিন দিকে একইভাবে একই কাজটা করতে হবে, থ্রি ডি চিন্তা করতে হবে তখন। কারো কোনো কনফিউশন? হুম, এইবার একটু আমরা আসি যে আমরা প্রথম দিন কি কি করবো আর কি। প্রথম দিন হলো দুই গ্রুপে ভাগ হয়ে যাবা।
লেভেল ম্যাচিং রিলেটেড যা যা আছে সেগুলো আমরা লেবেলিং রিলেটেড যা যা আছে আর হলো থিওডোলাইট রিলেটেড যা যা আছে, যেমন লেবেলিং রিলেটেড আমরা ফিল্ডে করব হলো ওই যে এরিয়া ভলিউম বলছিলাম না আমি, এরিয়া ভলিউম ক্যালকুলেশন লেবেলিং ইউজ করে আর কি, লেভেল ম্যাচিং ইউজ করে আমরা এরিয়া ভলিউম ক্যালকুলেশন আর হলো রিসিপ্রোকাল লেবেলিং আর অর্ডিনারি লেভেলিং তো ইউজ একটা পার্টি হলো এরিয়া ভলিউমের আর কি। অর্ডিনারি লেভেলিং তো সহজই, এরিয়া আলাদা করা না, অর্ডিনারি লেভেলিং, ঠিক আছে। থিওডোলাইটের করব আমরা হলো এই যে একটা হলো ম্যাপিং, থিওডোলাইট ইউজ করে ম্যাপিং করব, ম্যাপিং ট্রাভার্সিং ম্যাপিং ট্রাভার্সিং আর এই তো আমাদের ওই যে কি বলে, এই তো আমি কাজই দিয়ে দিলাম, কি জন্য এটারে, আরে কন্ট্রোলিং তো দিয়ে দিলাম, কন্ট্রোল লাইন, কন্ট্রোলিং তো আমি দিয়ে দিলাম। আর একটা জন্য কি দিয়ে দিছিলাম আগের দিন, কি একটা জন্য হোমওয়ার্ক দিছিলাম, রাইস এন্ড ফলের দিয়ে দিয়েছিলেন লাইন। রাইস এন্ড ফলের কি দিছিলাম? স্যার ওই যে আপনার মানে গ্রাফ আঁকাইতে এক্সেলের মাধ্যমে ও আচ্ছা আচ্ছা, যে রিডিউস লেভেল দিয়ে। অর্ডিনারি লেভেলিং আর কি, হ্যাঁ ওইটাই আসলে আমাদের ফিল্ডে যে ওই এরিয়া ভলিউম যখন করবো একই কাজ 3 বার করা লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ট্রাভার্সিং তারপরে থিওডোলাইটের এখন দেখালাম, আর একটা হলো কি হাইট অ্যান্ড ডিস্টেন্স আর হলো ম্যাপিং ট্রাভার্সিং হাইট অ্যান্ড ডিস্টেন্স আর কার্ভ সেটিং। দেখি আমি আরেকটা লেকচার নিয়ে কার্ভ সেটিংটা বোঝানো যায় কিনা। কার্ভ সেটিং অনেক টাইমের ব্যাপার, কিন্তু কার্ভ সেটিংটা আমি ক্লাসেই বোঝাবো, হয়তো একটা পার্ট করব, পুরোটা না করে জাস্ট 2-3টা রিডিং নিয়ে একই কাজই বারবার করতে হয় সেটা দেখাই দিব আর কি। কার্ভ সেটিং এর প্রসিডিউরটা দেখানো দরকার, যে রাস্তায় যে বাঁক দেয়, সুপার এলিভেশন, বা রাস্তায় যে রাস্তার বাঁকে কি করা হয়, সুপার এলিভেশন দেওয়া হয়, এই জিনিসগুলো নিয়ে আর কি কার্ভ সেটিং। তো যাই হোক, আমরা প্রথম দিন হলো আমি মঙ্গলবার দিন আর কি আসবো। মঙ্গলবার দিন ফ্রি আছো না সবাই নাকি? হ্যাঁ, জি স্যার। সবাই ফ্রি তো? সবার কিন্তু আসতে হবে, কারণ ফিল্ডে কিন্তু ম্যাক্সিমাম মার্ক। হ্যাঁ, জি স্যার, সবাই ফ্রি। আমরা আসতে পারবো, সমস্যা নেই। পারো বা যেভাবে খুশি করো, দুটো গ্রুপ করে আমাকে দুটো লিস্ট দিবা। একটা গ্রুপ হলো ধরো অল্টারনেট করে করব আমরা, একটা গ্রুপ হলো সকালে ধরো এটা করবে, আমরা হয়তো 10টা থেকে শুরু করব, সকালে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টার থেকে 1টা, এরপরে হয়তো 1 ঘন্টার মতো ব্রেক দিয়ে আবার 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা। তো তোমার সকালে এক গ্রুপ করবে হলো লেভেলিং, অন্য গ্রুপ সেই সময় করবে থিওডোলাইট, কথা ক্লিয়ার? অন্য গ্রুপ করবে থিওডোলাইট, আবার উল্টা হবে, বিকালে যে আবার উল্টে যাবে আর কি, বুঝছো নাকি? স্যার বুঝতে জি পারছি, স্যার। আমরা কিন্তু স্যার আমরা কিন্তু 82 জন স্যার। 82 জন, এখন তাহলে আর কিছু করার নাই তো, তোমাদের ম্যাচিং নাই হিসাবে। ভার্সিটিতে একটা লেভেল ম্যাচিং, একটা থিওডোলাইট, এখন যদি 6টা 7টা করে থাকতো তাহলে আমি অনেকগুলো গ্রুপ করতে পারতাম। গতবারও একই অবস্থায় হয়েছে, দুটো গ্রুপ করে করা লাগছে আর কি। তারপরে আমি গতবারে যদিও আমাদের ইসের ওই যে বিউবিডিতে ছিলাম, তখন আমি তো ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে একদিন নিয়ে যাবো প্ল্যানও করছিলাম, তো পরে অবশ্য এটা তোমাদের ভার্সিটি থেকে পরে আর নেওয়া হয়নি। তোকে আমি নিয়ে দরকার 2-3 দিন এখানে রেখে দিব, বিউবিডি থেকে নিয়ে যাবো আর কি, নিয়ে হয়তো 3-4 দিন ধরে করবো, কিন্তু পরে দেখা গেলো যে সেটাও মানে সম্ভব হয়নি। যাই হোক, এখন দেখা যাচ্ছে আমার ওই সময় প্ল্যান ছিল যে বিউবিডি থেকে আমি ম্যাচিং নিয়ে যাবো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে
3টা 4টা করে ম্যাচিং নিয়ে যাবো, কিন্তু পরে আর সম্ভব হয়নি। তো যাই হোক, এখন ওই হয়ে যাবে সবাই মিলে যদি কাজ করো, কিন্তু সবার বুঝতে হবে, এটা হলো কথা। সবার বুঝতে হবে। এখন 82 জন, আগের বারও তো প্রায় মানে 60-65 জনের মতো ছিল। তো আমার মনে হয় ওখানে রিডিং তো অনেকগুলা, ধরো তুমি যখন এই যে এরিয়া ভলিউম ক্যালকুলেশন করবা, সবাই যদি মানে ভাগ ভাগ করে নাও, তোমার তো আমি দুটো রিডিং নিয়ে আরেকজন মানে এই 3জন মিলে দুটো রিডিং নিয়ে আর 3জন এইভাবে করলে সবাই আসলে বুঝতে পারবো আশা করি। বোঝা গেল? প্রথম দিনের কাজ হলো এটা। এবং এই ম্যাপিংটা যদি তোমরা সাথে সাথে ওই দিন করে ফেলো বাসায় যে বা কি, আর যেগুলো দিছি হোমওয়ার্ক তো দিছি। আর এর বাইরে তোমার থাকতেছে হলো এই কার্ভ সেটিংটা হয়তো বা টাইমে পারা যাবে না, তারপর আমি অন্তত 2-3টা রিডিং আর একটা লেকচার আমি দিব এর মধ্যে, দিয়ে কালকে হয়তো দিব অথবা সোমবারে, দিয়ে আমি কার্ভ সেটিং এবং চেইন সার্ভেইংও আছে। চেইন সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং, এইগুলো আসলে এছাড়া আর বাকি থাকলো হলো কিছু ম্যানুয়াল সার্ভেইং, যেমন চেইন সার্ভেইং, তারপরে প্লেন টেবিল সার্ভেইং, ও এরপরে আমি এখানে একটা জিনিস বাদ দিয়ে আসছি, কি জানো? হাউস সেটিং, তাই না? হাউস সেটিং চাইলে থিওডোলাইট দিয়ে করতে পারো, আবার থিওডোলাইট ছাড়াও করতে পারো। হাউস সেটিং থিওডোলাইট ছাড়াও করা যায়, থিওডোলাইট দিয়ে করলে একটু অ্যাকুরেট বেশি হইলো। হাউস সেটিং, মানে ওই যে প্ল্যান সেট করা, হাউস সেটিং। তো এইগুলো ম্যানুয়ালিও করা যায়, হাউস সেটিংটা থিওডোলাইট ইউজ না করে ম্যানুয়ালিও করা যায়। আর তুমি যদি প্রথম দিন করে ফেলতে পারো থিওডোলাইট ইউজ করে, তাহলে তো হয়ে গেলই। কথা ক্লিয়ার? ট্রাভার্সিং এর মতো করে, তাহলে আরো ইজি হয়ে গেল। তাই এটা তোমার পারপাসের উপর ডিপেন্ড করবে, তুমি কোন পারপাসে কি করতেছো। সেই পারপাসটা ফুলফিল, তুমি যে মেথডেই করো না কেন কোনো সমস্যা নাই, পারপাসটা ফুলফিল হলে হলো। তো যাই হোক, এইগুলো হলো মোটামুটি ম্যানুয়াল। ম্যানুয়াল গুলো আমরা দেখি, আহ যদি আরেকদিন টাইম পাওয়া যায় সেদিন করে ফেলবো, পরে বুধবারে যদি করতে পারো বুধবারে করে ফেলবো। আর পরীক্ষা তোমাদের কবে দিতে যাচ্ছ বলো? কয়েকদিন টাইম নিয়ে দিবা নাকি? হ্যাঁ, না স্যার, আগে নাকি আগে নিয়ে স্যার বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে পারবা না মনে হয়। বৃহস্পতিবারে বৃহস্পতিবারে তাহলে আমি রবিবারে দেন। কবে? স্যার বুধবার দিনে নিয়ে দেওয়া যায় না? তাহলে তুমি ওই যে আমি বলি তাহলে, আহ এই যে প্রথম দিন আমরা কি কি করব বললাম, আমি তাহলে কোশ্চেন তাহলে 2 ভাগ 3 ভাগ করে নিয়ে আসি। যেমন এই যে, অবশ্য টাইম পাওয়া যাবে না, আমার আলাদাই দাও পরীক্ষা, সেটাই ভালো হবে। পরীক্ষা আলাদা কত মার্কের হবে? পরীক্ষা তোমার 1000 মার্কের হোক, তাতে তো সমস্যা নাই। পরীক্ষার মার্ক তো ফ্যাক্টর না, তোমার যত ওয়েটেজটা কত সেটা আর কি ফ্যাক্টর। ওয়েটেজটাই হলো ফ্যাক্টর, মূল মার্ক দেখা যাচ্ছে পরে আমি কনভার্ট করে নিব। এখন তো এই মোটামুটি যেটা যে জিনিসগুলো থাকবে পরীক্ষা আমি বলি, যেমন এই যে লেভেলিং, করতে গেলে তো তোমার ওই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অথবা রাইস ফল দিয়ে তোমার তো ক্যালকুলেশন করতেই হবে। চার্ট বানাইছিলাম না আগের দিন, শিখালাম যেগুলা, এই টাইপের একটা ম্যাথ পাবা। বুঝো নাই? বুঝছো? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি জি স্যার, স্যার, জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আর বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবা, যে কোনটার কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। ফিল্ডে যখন কাজ করবা তখন কিন্তু এই বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট কোন মানে এইগুলা সম্পর্কে পাবা। তারপরে তোমার পাশাপাশি তোমার কি বলো এটারে, এটা গেল বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থেকে একটা ধরো অন্তত 4-5 মার্ক থাকবে। তারপরে আহ, এ, কি বলো এটাকে, যে বিভিন্ন রকম যে ছোট ছোট থিওরি করতেছি আমরা, এখান থেকে হয়তো শর্ট শর্ট কোশ্চেন বা শর্ট শূন্যস্থান পূরণ এই টাইপের থাকতে পারে। তারপরে তোমার এই যে বিভিন্ন রকম যে ক্যালকুলেশন করতেছি, এই ক্যালকুলেশন দিয়ে ম্যাথ থাকতে পারে ছোট ছোট, বা যে ক্যালকুলেশন হবো বা যে ম্যাপিং করতেছি, ম্যাপিংও তোমার ফ্রি হ্যান্ডে থাকতে পারে। হয়তো তোমাকে পুরো ডিটেল ক্যালকুলেশন দিলাম না, কিন্তু তোমাকে আমি ওই যে আরএল গুলো দিয়ে দিলাম কন্ট্রোল ম্যাপের। এখন তুমি আরএল গুলোর থেকে তুমি ক্যালকুলেশন করে মানে এইগুলা তোমার বললাম যে সাপোজ আজকে যেমন 13 আঁকলাম, তোমার বললাম 13 যে কন্ট্রোল ম্যাপ গুলো ওইগুলো আঁকো, বা 14 গুলো আঁকো।
তো এই জিনিসটা তুমি তুমি নিজে ঠিক মতো ম্যাপিংটা করছো কিনা, এটাই। তুমি যদি ঠিক মতো ই করো, রিপোর্ট গুলো ঠিক মতো বানাও, তাহলে পরীক্ষা তোমার এমনি ভালো হবে। কথা ক্লিয়ার? তারপরে এই যে ভলিউম ক্যালকুলেশন দেখালাম, এগুলো থেকে ছোট ছোট ম্যাথ থাকতে পারে, মানে খুব বেশি যে একেবারে তা না। এই যদি রিপোর্ট গুলো ঠিক মতো করো, এগুলো যদি বুঝে বুঝে করো, তোমার এমনি পারবা, পরীক্ষা ভালো হবে এমনি। বোঝা গেল? আমার মনে হয় বুধবারে পরীক্ষা দিয়ে দাও নাকি? জি হ্যাঁ। স্যার, বুধবার দিনই ভালো হবে। আর আমি কালকে, রবিবার না, কালকে মনে হয় ক্লাস নিতে পারবো না। আমি সোমবার দিন একটা ক্লাস নিব দিনের বেলায়। সোমবারে আমি ওই যে কাপ সেটিং আর হলো যে ম্যানুয়াল যেগুলো আছে, ম্যানুয়াল গুলো এখন আর কাজে লাগে না, ওই গ্রামের দিকে হয়তো দু এক জায়গায় কাজে লাগে, তারপর আমি দেখাবো আর কি। আর ম্যানুয়াল গুলো জাস্ট ম্যাপিং গুলো কিভাবে করে সেটা দেখাই দিব। আর মূলত তুমি থিওডোলাইট আর এই যে লেভেল ম্যাচিং দিয়ে যা যা করা যায়, এইগুলোই হলো মেইন ফিল্ডে করব আমরা। আর তোমাদের তো টোটাল স্টেশন নাই, টোটাল স্টেশনের উপরে আমি দেখি ভিডিও দিয়ে দিব নাকি। কথা ক্লিয়ার? স্যার তাহলে আসবেন কি মঙ্গলবার দিন? তোমাদের ক্যাম্পাসে আমি মঙ্গলবার দিন আসবো। আচ্ছা স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কোনো কোশ্চেন? না থাকলে শেষ করে দিব। তাহলে আজকে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিলাম, কি এই যে কন্ট্রোল ম্যাপ। আগের দিন দিছিলাম তোমার হলো লেভেলিং এর, বোধহয় লেভেলিং এর গ্রাফ আঁকতে দিছিলাম। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? হুম, না থাকলে শেষ করে দিই। জি স্যার। বুঝতেছো নাকি? জি স্যার। এবং সবাই যেন উপস্থিত থাকে মঙ্গলবার দিন, এবং সারাদিনের প্রিপারেশন নিয়ে আসবো। আর একটা ব্যাপার, ওই তোমাদের ওই যে ওই ইসের মানে তোমাদের ওই যে কি বলে, ওনাদেরকে বলবা মেশিন গুলো যেন সেট করে রাখে। প্লাস ওই যে থিওডোলাইটে বোধহয় পেন্সিল ব্যাটারি লাগে, বা চার্জ দিয়ে রাখা যায়, চার্জ গুলো যেন আগের থেকে একটু দিয়ে রাখো তোমরা। বুঝছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। মানে এই থিওডোলাইটের চার্জার চার্জার আছে, ব্যাটারি বা ব্যাকআপ, চার্জ ব্যাকআপ রাখো আর কি। তাহলে পরে দেখা গেলো যে ফিল্ডে গেলাম, তখন ওদের কাছে বলে যে আমাদের এই থিওডোলাইটটার চার্জ দিতে হবে আর কি। চার্জ দিয়েও রাখো, ব্যাটারিও মানে তিনটা না চারটা মনে হয় পেন্সিল ব্যাটারি লাগে। তো দুই গ্রুপে দরকার অ্যাকসেপ্ট করে পেন্সিল ব্যাটারি রাখো সাথে। আর কি লাগবে? আটা, আটা। আটা মানে চুনের বদল ইউজ করবো আর কি আমরা। বোঝা গেছে? তো আমার মানে প্রত্যেক গ্রুপে 1 কেজি করে আটা কিনে রাখো, অথবা এই চুন যদি পাওয়া যায় আশেপাশে। চুন মানে হলো ওই যে চুনের পাউডার পাওয়া যায় না, হার্ডওয়্যারের দোকানে গেলে পাউডার পাওয়া যেতে পারে, ওটাও কিনতে পারো। 1 কেজি মতো কিনে রাখলে হবে। মানে ক্যালসিয়াম অক্সাইড আর কি, লাইম, লাইম পাউডার। আর হলো আর কি লাগবে, এটাই মোটামুটি। আর হলো ড্রয়িং পেপার টেপার, এগুলো তো তোমাদের নিজেদের দহন করবা আঁকবা। প্লেন টেবিল সার্ভিং করলে যদিও ড্রয়িং পেপার লাগতো, এখন দেখি আমি যদি সময় পাওয়া যায় প্লেন টেবিল সার্ভিং করবো, নাহলে করবো না, কারণ এগুলো এখন আর মানে অ্যাবলিস্ট হয়ে গেছে, এখন আর করে না জেনারেলি। তারপর আমি জাস্ট থিওরিটা দেখাবো, সময় পেলে হয়তো প্লেন টেবিল সার্ভিং ও ফিল্ডে করবো আর কি। আর বাকিগুলো হলো জাস্ট রিপোর্ট আকারেই যেভাবে বললাম এইভাবে জমা দিতে হবে আর কি। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে শেষ করে দিই। ভালো থাকো তাহলে সবাই।